দর্শক, অংশুমালী আয়োজিত লাইভ অনুষ্ঠান ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাত কবি, যিনি নানা কারণে পশ্চিমবঙ্গে আলোচিত, তার কবিতার কারণে, তার কাজের কারণে আলোচিত একজন মানুষ, আলোকিত একজন মানুষ। ধীমান চক্রবর্তী আমাদের সাথে সঙ্গে রয়েছেন আজকে। ধীমান চক্রবর্তী, আপনাকে স্বাগত ক্ষণকাল লাইভে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং অংশুমালীকে, জোবেন সন্ধি, এবং আপনি আমার শুভেচ্ছা নেবেন। আপনারা আমায় এই অনুষ্ঠান করতে ডেকেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং যে সমস্ত দর্শকরা দেখবেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো ধীমান দাস, শুরু করি, আমরা কথা আলাপচারিতাটা শুরু করে দিই। আমাদের দর্শকরা এসে গেছেন ইতিমধ্যে। তো শুরু করি যেভাবে শুরু করা হয় আর কি। ধীমান চক্রবর্তী সাহিত্য যাত্রার কথাটা জানতে চাচ্ছি, কিভাবে শুরু এবং কেন শুরু? কিভাবে শুরু বলতে, ছোটবেলায়, একদম ছোটবেলায় আমার বাড়িতে সাহিত্য চর্চা ছিলই। আমার বাবা, কাকা, জ্যাঠা, পিসি, বড় পরিবার ছিল একসাথে। তারা হাতে লেখা একটা পত্রিকা খাতায় লিখে, বেশ মোটা, আজকের হিসাবে 8-10 নম্বর, সেরকম খাতায় তারা নিজেরা লেখালেখি করতেন। সে নিয়ে কথাবার্তা হতো। এছাড়া আমার ঠাকুরদা একটু পণ্ডিত মানুষই ছিলেন, তার অনেক সংস্কৃতে পণ্ডিত ছিলেন তিনি, তার অনেক বই টইও ছিল। মানে এইভাবে একটা চর্চা আমাদের পরিবারে থেকেই গেছিল। মানে আমার ঠাকুরদা পর থেকে, তার আগে আমি এটা জানি না আমি পুরোটা, কিন্তু আমার ঠাকুরদা ছিলেন সেই সময় শাস্ত্রী, বেদান্ত তীর্থ, সংস্কৃতে তার প্রচুর দখল ছিল, বইপত্র। সেই কারণে তারপরে ওই আমার পুরো পরিবারের লেখালেখির যে চর্চা, সেখান থেকেই আমার আশা বলা যায়। তো ধীমান দা, এটা তো পরিবার থেকেই আসে, আপনার চর্চার যেটা আছে, আপনার কথা অনুযায়ী বললাম আপনার পরিবারে একটা চর্চা ছিল সাহিত্য, সেদিক থেকেই মানে সাহিত্যের দিকে আসা। তো সেক্ষেত্রে শুধু কবিতা কেন? আপনার প্রবন্ধর বই কিন্তু মাত্র একটা, পুরোটাই কবিতা, গদ্য নয় কেন? হ্যাঁ, ব্যাপারটা এরকম, মানে কি বলবো, এসব এখন এই বয়সে বলা মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার। মানে আমি একসময় গল্পই লিখতাম, সত্যি কথা বলতে কি, একটা প্রকাশিত হয়েছে। গল্পই লিখতাম। তা আমাদের একটা আড্ডা ছিল, সাহিত্যের আড্ডা, খুব ইয়াং বয়সে। আমার বন্ধুরা থাকতো লি রোডে, কলকাতার। তা সেখানে নিয়মিত আড্ডা হতো। তা সেই আড্ডায় আমি কবিতা পড়েছিলাম। সে আড্ডাটা বন্ধ হয়ে গেছে। তাতে মানে যারা ওখানে ছিলেন, যে সমস্ত বিদগ্ধ মানুষরা, এখন বুঝতেই পারি যে তারা আমার চেয়ে অনেক বেশি বিদগ্ধ, পড়াশুনো করা লোকজন, তারা একদম মানে আমার কবিতাকে ধূলিসাৎ করে দেয়, যে কিছুই নয়, এগুলো কোনো কবিতাই হয়ে উঠছে। এখন বুঝতে পারি তারা ঠিকই বলেছি। ফলে একটা জেদ চেপে যায়, গদ্য লেখা ছেড়ে দিয়ে আমি কবিতাতেই মনোনিবেশ। এর মধ্যে আমি এখন যেখানে থাকি, যে ঠিকানা, অন্তত আপনার কাছে যে ঠিকানা আছে, মাঝে আমার মানে বাবার কর্মসূত্রে আমাকে একটু বাড়ি বদল করতে হয়। আমাদের বাবা একটা কোয়ার্টার পেয়ে চলে যান পার্ক সার্কাস। সে পার্ক সার্কাসে আমার বন্ধুর এক মামা, মানে তার প্রচুর পড়াশুনো ছিল, বাংলা সাহিত্য, বিশেষত কবিতা তিনি লিখতেন নাকি, আমরা ঘন্টু মামা বলে ডাকতাম। তা তিনি মানে
এই সেই সময় সমকালীন কবিতার মানে একজন নিয়মিত পাঠক ছিল। তার কাছে আমি আমার বন্ধু আমরা নিয়মিত শুনতাম। সেই সময় তিনি আমাদের বিষ্ণু দে, সুধীন দত্ত, এই সমস্ত, আজকের কথা নয়, আমি ধরুন বলছি 78, 79, 80 এইরকম সময়ের কথা। তো সেই সময় তিনি এইসব পড়ে আমাদের বলতেন, তার মতামত দিতেন, তার অনুভূতির কথা বলতেন। একদম বেসিক ব্যাপার এটাই যে সেখান থেকে একদম প্রাথমিকভাবে আমি সেখান থেকেই রসদ পাই এবং কবিতা লেখালেখি শুরু করি। তারপর আর আমার গদ্যে সেই অর্থে যাওয়া হয়নি। গদ্য লিখতে আমি আসলে একটু অলস প্রকৃতির লোক। আমার অনেক বন্ধু বান্ধব আছেন, তারা একদম সিদ্ধহস্ত গদ্য লিখতে। আমার গদ্য লিখতে এত শ্রম দিতে হবে এই ভেবেই আর গদ্য লেখা হয়ে ওঠে না। এটাই মূল ব্যাপার গদ্যের। অথচ ধীমানদা কবিতার চ্যালেঞ্জটা ঠিকই নিয়েছিলেন, যে চেপে গিয়েছিল গদ্যের মনে হয় যে আপনাকে গদ্যতে বোধহয় কেউ চ্যালেঞ্জ জানালে বা এরকম জেদটা চেপে গেলে হয়তো আপনি গদ্যতেও ভালো করতেন বা গদ্যতেও আপনার গদ্য পেতাম আর কি, নয় কি? বলতে পারেন, সে কথা বলতে পারেন হয়তো। তবে ওই যে বললাম, আমি একটু আলস্য আমার একটু কাজ করে। আবার এতটা শ্রম দেব একটা গদ্য লিখতে, দেখুন প্রচুর শ্রমের প্রয়োজন। যারা লেখে তাদের আমি সবসময় শ্রদ্ধাও করি, নমস্কারও করি। মানে সেই কাজটা সবসময় আমাকে দিয়ে হয় না। এবং আর একটা কথাও আছে, সেটা না বললে মানে হবে না। সেটা হচ্ছে যে আমার ধরুন দীর্ঘ লেখালেখির কিছুদিন বাদে দীর্ঘ 27 বছর আমি হাই ব্লাড সুগারের পেশেন্ট। একটা সময় আমি চেষ্টা করেছি যে ওষুধ টষুধ না খেয়ে যদি এটা কন্ট্রোল করা যায়। সেটা হওয়ার তো নয়, কিন্তু তার জন্য প্রচুর শারীরিক কসরত করতে হতো, যা লেখালেখির পক্ষে একটা অন্তরায় ছিল। এবং যা আমার বছরে বহু বহু সময়ই আমার শরীর ঠিক থাকে না। আমার বন্ধু বান্ধবরা, পরিচিতদের জন্য জানে। ফলে ওই একটা গদ্য লিখতে গেলাম, শরীর খারাপ হলো, ছেদ পড়ে গেল, তারপর আর সেই লেখাটায় ঢুকতে ইচ্ছা করছে না, এরকম বহুবার হয়েছে। তারপর জবরদস্তি ঢুকে অন্তত সেই লেখাটা শেষ করেছি। এটাও আমার একটা কারণ বলা যায় যে কম গদ্য লেখা। বহুবার হয়েছে, তারপর জবরদস্তি ঢুকে অন্তত সেই লেখাটা শেষ করেছি। এটাও আমার। তো ধীমানদা, এখন আমরা চলে যাই একটু প্রথমেই একটু কবিতা শুনে নেই। ধীমানদার কবিতার অপেক্ষায় অনেকজন আছে, আমি দেখছি অনেকেই চলে এসেছেন। আপনার কবিতা শোনার অপেক্ষায় অনেকে আছেন, তারপর না হয় আলাপচারিতা যায়। দুটো কবিতা শুনে নিই ফাঁকে। ঠিক আছে, আমি একদম আপনার অনুমতি নিয়ে একদম প্রাথমিক দিকে দুটো কবিতা পড়ছি। অবশ্যই ধীমানদা, আমরা শুনছি লেখা শুনছি। আচ্ছা, ঠিক আছে। আমার একটা বই, একটা প্রথম যে বইটা বেরোয় সেটা একটা যৌথ কবিতার বই আমার এক কবি বন্ধু দেবাশিস দাসের সাথে, আপনাদের স্মরণে বলে। যদিও দেবাশিস আর লেখেন না, তিনি লেখালেখির জগৎ থেকে বহু দূরে। আমি রয়ে গেছি। তার সেই বইটার থেকে আমি আজ পর্যন্ত, তো এবছর অনেকগুলো লাইভ অনুষ্ঠান হলো। আর যখন এইসব করোনা ছিল না, তখনও তো প্রচুর কবিতা, মাসে তো বেশ কয়েকটা অনুষ্ঠান লেগেই থাকতো। এই বইটার থেকে কবিতা আমি পড়তাম না। আমি আজকে এটা ইচ্ছা হলো, আমি এই বইটা থেকে আমার প্রথম কবিতাটা পড়ছি। কবিতার নাম মুখ। এসো আমরা বুঝতে চেষ্টা করি মুখটা মাটির না অন্য কিছু। সব চুপচাপ, মানুষের আর কোনো প্রশ্ন নেই করার মতো। তাকালে দেখতে পেতে শকুনটা যতই ওপরে উঠছে, ভেঙে যাচ্ছে আকাশের ডানা, ফুটো হয়ে যাচ্ছে আকাশের ইতিহাস। ভালো লাগতো যদি কোথাও ঝগড়াঝাটি হতো, অন্তত ফল বা মুরগি চুরি নিয়ে।
অদ্ভুত নিস্তব্ধতা, শুধু তাকিয়ে রয়েছে মুখ আর তার ফলন এবং খরা সম্পর্কিত যাবতীয় তথ্য। আমার দ্বিতীয় কবিতা আমার প্রথম একক বই আগুনের আরাম কেদারা থেকে। এই কবিতাটা পড়ছি, এই কবিতাটা পড়েছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই কবিতাটা আমি আগেও পড়েছি। এই কবিতাটা বিভিন্ন অনুষ্ঠানে, এই একটু জনপ্রিয় কবিতা আর কি, মানে প্রচুর লোকজন শুনতে চায়, সেরকম একটা কবিতা আমি পড়ছি। বিষণ্ণতা। বিষণ্ণ ভোরবেলা উঠে জল খাবার খায়, খবরের কাগজ পড়ে, চকচকে ব্লেডে দাড়ি কামায়, মাঝে মধ্যে চুল কাটে। পোড়া পাতা রঙের জামা পরতে বিষণ্ণ খুব ভালোবাসে। পার্কে, রেস্তোরাঁয়, ঘোড়দৌড়ের মাঠে, বেশ্যালয়ে একটু বেশি যায় বিষণ্ণ। সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরে, অচেনা লোকেদের সাথে আলাপ জমায়, চা খায়, খুব গল্প তামাশা করে। রাত্রিবেলা বাড়ি ফিরে বিষণ্ণ খাওয়া দাওয়া সেরে নেয়, তারপর ছেলে মানুষের মতো দেওয়ালের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেচ্ছাপ করে। ঘরে গিয়ে বেড কভার তুলে বউকে নিয়ে শোয়। এভাবে বিষণ্ণর বয়স বাড়ে, বুক ধরফর বা সুগারের গন্ডগোল দেখা। কর্মক্ষমতা ফিরিয়ে আনার জন্য বিষণ্ণ পাহাড়ের টঙে কোনো স্বাস্থ্য কেন্দ্রে কিছুদিন কাটিয়ে আসে, তারপর অফিসের কাজ ঠিক মতো সেরে ফেলে। ঘরে এসে বউ বাচ্চার সুখী চেহারা দেয়, বন্ধু বান্ধব পরিচিতদের ডেকে মাংস, রসগোল্লা, আইসক্রিম খায়, অথবা অল্প স্বল্প বিয়ার, আর খালি গান গায়, হাঁচি বুম হাঁচি বাম, খা খা খা। এরপর মানুষ আবার মানুষকে অবিশ্বাস করতে থাকে, খুন খারাপি হয়, ম্যানহোলের ভেতর উড়ে যায় বিষাক্ত গ্যাস, মারা যায় বেশ কিছু শ্রমিক, তাদের জন্য শোক সভা হয়। ধীরে ধীরে আপনা থেকেই বিষণ্ণর মুখের সমস্ত লাবণ্য ঝরে পড়ে, নখ গলে গলে পড়ে, চোয়াল শিরদাঁড়া ধ্বংস হয়ে যায়, হতাশ হয়ে পড়ে বিষণ্ণ। বুঝতে পারে ভয়ানক ভাবে বেড়ে গেছে বয়স। হঠাৎ রাত্রে কাউকে না জানিয়ে মরে যায় বিষণ্ণ। তখনই, ঠিক তখনই আমাদের মধ্যে জন্ম নেয় একটা অন্যরকম বিষণ্ণতা। ধন্যবাদ। দুটো কবিতা পড়লাম কাকন ভাইয়ের অনুরোধে। চমৎকার চমৎকার ধীমানদা, আপনি কবিতার সম্পর্কে বলা রাখবেন না, কিন্তু আপনার গদ্য সম্পর্কে কিন্তু কথা উঠে আসছে। আপনি কিছুটা এড়িয়ে গেছেন, কিন্তু আপনার বন্ধুরা বোধহয় আমাদের কমেন্ট করছেন, চিত্তরঞ্জন হীরা আছেন, বলছেন ধীমান যথেষ্ট ভালো গদ্য লেখে, মাঝে মাঝেই ব্যতিক্রমী গদ্য আমাদের উপহার দেয়। পল্লব বরণ পাল বলছেন সম্প্রতি মঞ্জুষদাকে নিয়েও অসাধারণ গদ্য লিখেছে ধীমান। তো আপনি তো অস্বীকার করলে হবে না, অর্থাৎ গদ্যতেও আপনার ভালো সম্ভাবনা আছে, এবং আমরা আপনি না লিখায় পাঠকদের বঞ্চিত করছেন। তারপরে আমি ইংরেজি মাধ্যমের কথাই বলছি, ইংরেজি মাধ্যমে কবিতা লিখছেন, একটা মাত্র বই, তারপরে কেন আর ইংরেজি মাধ্যমে লেখা হচ্ছে না ধীমানদা? না, এটা বললে একটু ভুল হবে। এই ইংরেজি মাধ্যমে বিভিন্ন মানুষ, আমার পরিচিত কবি বন্ধু, দাদা, যেমন এই যে মঞ্জুদার কথা বললেন, মঞ্জুদা, বারিন ঘোষাল, বারিন্দা, এনারা অনুবাদ করেছেন, তারপর বইটা বেরিয়েছে। আমার অনুবাদ করা বা আমার ইংরাজিতে লেখা বই নয়। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাংলা কবিতার অনুবাদ ছিল সেটা? বাংলা অনুবাদ ছিল। আচ্ছা, অনুবাদটা যখন
অনুবাদটা যখন মানে পাঠক প্রিয়তা পেল, তারপর কি ইংরেজি কবিতা সরাসরি লিখার ইচ্ছা হয়নি? না, আমার অত ক্ষমতা নেই, নেই নেই আর কি করা যাবে, যে সরাসরি ইংরাজি কবিতা লেখার মানে ইচ্ছা হয়নি। তবে একটা গোপন কথা বলি, এক আধজনই জানেন, এই যে করোনা কালে আমি আমার নিজের 25-30টা কবিতা অনুবাদ করেছি আর কি। মানে করোনা কালে প্রাথমিক ভাবে আমি খুব মানে একটু হতাশ হয়ে পড়েছি। সেই হতাশা আমাকে গ্রাস করেনি, কিন্তু কিছু করতে ইচ্ছা করছিল। মানে মাস 2-3 আমি প্রথম দিকে প্রাথমিক ভাবে ধরুন মার্চ এপ্রিল মে, এপ্রিল মেতে তো আমি কিছুই করিনি, না কবিতা লিখেছি না অন্য কিছু করেছি। আমার গদ্যে সিদ্ধহস্ত, যিনি চিত্তরঞ্জন হীরা বললেন, এরকম গদ্যে সিদ্ধহস্ত আমার আরো বন্ধু বান্ধব রয়েছে, স্বপন রায়, উমাপদ কর, এরা যখন তখন গদ্য লিখতে পারে। স্বপনের একটা কথা, স্বপনের সঙ্গে তো ফোনে তো কথাই হয় নিয়মিত, স্বপন আমাকে বললো যে আচ্ছা তুই কিছু করছিস না কেন, তুই বসে তো নিজের কবিতা অনুবাদ করতে পারিস। তো ধীমানদা মাঝখানে একটা কথা বলি, তো করোনা কাল প্রতিটা অমঙ্গলই নাকি একটা মঙ্গল নিহিত থাকে। তো ধীমানদার এই যে ইংরেজি নিজের কবিতার অনুবাদ হচ্ছে ইংরেজিতে, এটাও বোধহয় মঙ্গলের একটা অংশ, না কি দাদা? এটা কি আমরা বলতে পারি? তো যেটা আপনি যদি বলেন সেভাবে করেন, হ্যাঁ হতে পারে, আমাদের পাঠক বলতে পারেন পাঠকদের জন্য। এবং সেখান থেকে কি আমরা অন্তত একটা কবিতা শুনতে পারি, যার যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ হয়েছে, একটা কবিতা শুনতে পারি? মানে আমি যেখানে বসে আছি, আমি খুব সত্যি কথা বলি, আমি বসে আছি আমার ছেলের ঘরে, এখানে এইসব একটু একটু বন্দোবস্ত আছে। তা আমার লেখালেখির ঘরটা হচ্ছে নিচে, তাহলে আমার নিচে গিয়ে মাঝখানে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষের দিকে না হলে শুনবো। আপনি যদি অনুমতি করেন আমি এখন গিয়ে নিয়ে আসতে পারি, বা আর একটু পর অন্য কথাবার্তার পর গিয়ে নিয়ে এসে, হ্যাঁ আমি পড়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দাদা তাহলে হাতের কাছে যা আছে আমরা দুটো শুনে নিই আবার। মানে দর্শক যারা আছে তাদের বঞ্চিত করতে চাচ্ছি না, হাতের কাছে যা আছে শুনে নিতে চাচ্ছি। দাদা আমরা হাতের কাছেরটাই শুনে নিতে চাচ্ছি। দর্শক, ধীমানদাকে আমি পাচ্ছি না, হয়তো ইন্টারনেট সংযোগের কোনো সমস্যায় আমি পাচ্ছি না। তো ধীমানদার আমরা শুনবো কবিতা, অনেকেই অপেক্ষায় আছেন, তার অসংখ্য বই আছে কবিতার, পাঠকপ্রিয় অসংখ্য কবিতা আছে, তো শুনবো তার কাছ থেকে। আমি পাচ্ছি না ওনাকে, খুব সম্ভবত নেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেজন্যই তাকে পাচ্ছি না আর কি। ধীমানদার সংযোগ বিচ্ছিন্ন, খুব সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগটি, আবার ফিরে আসবেন ধীমানদা। দর্শক আপনারা সাথেই থাকুন, ধীমানদার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তিনি ফিরবেন, ফিরে আসবেন। আমরা অপেক্ষা করছি ধীমানদার জন্য। ধীমান চক্রবর্তী, এই তো ধীমানদা আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে, উনি চেষ্টা করছেন। আমরা ফিরে পেয়েছি ধীমানদাকে, ধীমানদা ফিরে এসেছেন খুব সম্ভবত। হ্যাঁ ধীমানদা শুনতে পাচ্ছেন? খুবই খুবই ডিস্টার্ব হচ্ছে।
জি ধীমানদা, এটা হয়, এই ক্ষেত্রে হয়। তো ধীমানদা আপনার দুটো কবিতা শোনার অপেক্ষায় আছি, কিন্তু আমরা আমরা যদি এখন শুনি, দুটো কবিতা শোনার অপেক্ষায় আছি ধীমানদা, যদি আমরা শুনি কবিতা। ধীমানদা কি শুনতে পাচ্ছেন? আবার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করব আবার ধীমানদার সাথে সংযুক্ত হতে। এই সুযোগে স্বপন রায় বলছেন, স্বপন দা আমাদের স্বপন রায় আরেকজন বিখ্যাত মানুষ, বলছেন ধীমানদার সম্পর্কে, ধীমান একজন ব্যতিক্রমী কবি, প্রথাবতী, ধীমান একজন ভ্রামক। তো ধীমানদা থাকলে স্বপনদা আলোচনাটা করা যেত। যোগ দিয়েছেন আমাদের সাথে উমাপদ কর, আরেকজন বিখ্যাত মানুষ। উনি বুঝতে পেরেছেন যে এটা আমাদের নেটের সমস্যা হচ্ছে, উনি যোগ দিতে পারছেন না, তাই বলছেন হয়তো। যোগ দিয়েছেন আশিস গোস্বামী আমাদের সাথে। আশিস গোস্বামী আছেন, লিখছেন উনি, মোরা মে ফাল্গুনে ধীমানদার কবিতার একটা বেশ চেঞ্জ আসে, পাখিদের রোববারে সেটা একটা দারুণ জায়গায় পৌঁছায়, সেখান থেকে কিছু কবিতা শুনতে চাই। হ্যাঁ, আমরাও শুনতে চাচ্ছি, কিন্তু ধীমানদার সংযোগটা কেটে গেছে, উনি ফিরতে একটু সমস্যা হচ্ছে। ওনার সংযোগটা ফিরে এলি তার সাথে আমরা তার কবিতা শুনবো। অনুরাধা বোস আছেন আমাদের সাথে, বলছেন বিষণ্ণ মধ্যবিত্ত বাঙালির এক সত্যরূপ, কিন্তু মাঝে মধ্যেই আমরা সেটা ভুলে যাই। বিষণ্ণতা মূলত আমাদের শুধু বাঙালি না, প্রতিটা মানুষের ভিতরেই বিষণ্ণতা কাজ করে। বিষণ্ণতা নিয়েই বিষণ্ণতাই মানুষের মূল উপাদান, মানে অনুষঙ্গ বলা যায়। মাঝে মাঝে আমাদের আনন্দ ফিরে আসে, আর যার ফলে আনন্দটা আমাদের কাছে এতটা প্রয়োজনীয়। সমীরণ ঘোষ বলছেন আমরাও পাচ্ছি না। পল্লব বরণ বলছেন নেটের সমস্যা হচ্ছে। আলিপ আশরাফ পাচ্ছেন, উনিও বলছেন নেটের সমস্যা। হ্যাঁ, ফিরেছেন ধীমানদা, আবার ফিরেছেন, দেখি কি অবস্থা দাঁড়ায়। ধীমানদাকে কিন্তু আমরা ছবিতে পাচ্ছি না, আপনি? আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এই হ্যাঁ পেয়েছি আমরা। আপনার দুটো কবিতা শোনার জন্য কিন্তু সবাই অপেক্ষায় আছি, আমরা আপনার দুটো কবিতা শুনতে চাচ্ছিলাম এই মুহূর্তে, পরে আলাপে ফিরে আসি ধীমানদা। আবার বোধহয় সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে, ধীমানদার নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা চলে যাই আবার কমেন্টে, ধীমানদা ফিরে আসুন। আসা পর্যন্ত আমার যাদব দত্ত আছেন আমাদের সাথে, বলছেন চমৎকার হচ্ছে ধীমান, খুব ভালো লাগছে। আচ্ছা, আছেন প্রতীক চক্রবর্তী, বলছেন ঠিক। আশিস গোস্বামী, ধীমানদার গদ্যের একটা কমপ্লিট বই আছে, এটাও জানবো তার কাছ থেকে। স্বপন দা বলছেন গদ্যের একটা অংশ পড়তে পারিস। হ্যাঁ, উনি যদি ফিরেন বা সংযোগটা হয়, আমরা চেষ্টা করবো তার কাছ থেকে গদ্যও শুনে নিতে। স্রাতিহিতা বলছেন বাহ, দুর্দান্ত শক্তিশালী কবিতা। এই তো ধীমানদা ফিরেছেন, আপনাকে পাচ্ছি আমরা। কানেকশনটা একটু ছেলেটাকে, হ্যাঁ বুঝতে পারছি ধীমানদা, আমরা এখন শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কথা সব শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ধীমানদা আমরা এখন শুনতে পেলাম স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা কবিতা শুনতে চাচ্ছি, কবিতা শুনতে চাচ্ছি। ইংরেজি কবিতাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ধীমানদা, অবশ্যই আমরা শোনার অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি বলেছেন আপনি, আমি ইংরাজি কবিতাটাই পড়ে দিই।
ইংরাজি কবিতাটা পেয়ে গেছি। হ্যাঁ, একটা ইংরাজি কবিতা, ব্লিচড হার্ট কামিং আউট ফ্রম হ্যান্ড অ্যাজ আ পেন্ডুলাম দিস উইন্টার, কিস মার্কিং sundown on mosaic. A maple robin sings on cordless telephone to now appearing amobia layers on blotting paper, dismantling all cells in air, the disguise, nail effigies inspired by the ballad, bed smelling woman lighting matchstick and coming out from TV. The remote tongue stirs a bleached heart in quiet aquarium, pulling anchor among sunshines before gay rings straw out in life, blew out whiffing the 10th lunar night ridden with virus, roving eyes writing biography on shuddering dark furnitures. ইংরাজি কবিতা হলো, পড়লাম। আপনারা কি শুনতে পেলেন? হ্যাঁ, শুনতে পেয়েছি আমরা। ধীমানদা, এখন আবার বাংলাতে চলে যাই, বাংলা শুনি আরেকটা, তারপরে আলাপচারিতায় ফিরে আসি। আচ্ছা, আমি কি বাংলা নতুন পরের দিকের কবিতা পড়ি বরঞ্চ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধীমানদা, আপনার সাম্প্রতিক। কবিতার নাম রকমারি বৃষ্টিতে। নিজের মধ্যে তাকাতে তাকাতে আমি সকাল লুকিয়ে ফেলি রঙিন চাদরে, অ্যাকোরিয়ামের পাখি দস্তানা পাট সেরে রোদ চশমা, রকমারি বৃষ্টিতে গড়িয়ে যাওয়া ফুটবল, তোমার পাশে দাঁড়ানো ম্যাটানি সিনেমা, কাজ ঘেরা বারান্দায় তুমি কি জাক্কালাতার গধূলি হবে, কয়েকজন ঘুমানো টুনটুনি ডায়েরি খুলে স্নান ঘরে গায় মোজাইক করা চন্দ্রগ্রহণ, ডাকে দিতে হবে ভেবে আর কোনো রোদ্দুর আমায় চিঠি লেখে না, তুমি তবে আজ চাবি দিয়ে খুলো রাত 10টা। পড়লাম একটা কবিতা। চমৎকার কবিতা ধীমানদা। ডাকে দিতে হবে বলে এইখানে আক্ষেপটা না? হ্যাঁ, কবিতায় আক্ষেপ, বিষণ্ণতা, বিষণ্ণতার কথা। হ্যাঁ, তো জি, আমরা বুঝতে পারছি ধীমানদা। তো হাতের কাছে কি আরেকটা শুনে নেব, তারপর আলাপচারিতায় ফিরবো? অনেকেই দেখছি কবিতা শুনতে চাচ্ছে, ভালো লাগছে কবিতা বলছেন সমরেন্দ্র বিশ্বাস। তো আরেকটা শুনে নিই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আরেকটা শোনা যাক। কবিতার নাম হচ্ছে লুকিয়েছিলাম। এই পাতলা দেওয়ালের সবুজ, সারাদিন সাদা ভেড়ার পিঠ থেকে বেছে তুলেছ মেয়েদের আঙুল ঝরা মার্বেল, গ্রীষ্ম ভাঙা ছিটে ফোটা বৃষ্টি, কয়েক মুহূর্ত ঘন্টা বাজাতে বাজাতে চতুর্দোলায় বয়ে আনে জ্যোৎস্নার কারসাজি। সেই থেকে আমি পূব দিক হয়ে আছি প্রজাপতি। যে কোনো মানুষ বিশ্বাস করতে চায় অন্যদের কথাবার্তা, মন খারাপ চুষে খাওয়া ব্লটিং কাগজ টুকটুকে আকাশ নিয়ে তালা খোলে সালমা চুমকির ঘন ঘটায়। গতকাল সন্ধ্যা যখন ছলকে নেমেছিল সেতুতে, আমি সব মদ ও কুসুম
লুকিয়েছিলাম মধ্যবয়সী গানের পিছনে। চমৎকার দাদা। তো একটু আলাপে ফিরি। বিষ্ণুদেব পুরস্কার সহ অনেকগুলো পুরস্কারই ধীমান চক্রবর্তীর নামের পাশে যুক্ত হয়েছে, অনেকগুলো পুরস্কার। তো এইখানে যে পুরস্কারের কথাগুলো আছে, ধীমানদা আপনি কি একজন কবি হিসাবে মনে করেন যে পুরস্কার কবিতাকে কোনোভাবে প্রভাবিত করে, বা পুরস্কার লেখালেখির ক্ষেত্রে কোনো খুব কিছু বড় একটা কিছু মিন করে? ধীমানদা? বড় একটা মিন করে মানে আমি ঠিক আমার কাছে পরিষ্কার হলো। পুরস্কারটা কি খুব বেশি প্রয়োজন লেখালেখির জন্য? এটা কি লেখালেখিকে কোনোভাবে প্রভাবিত করে? না, একদম না। তবে যদি বলতে হয় তাহলে কথা বলতে হয় যে পুরস্কার খানিকটা উৎসাহ তো প্রদান করে, মানে একটা স্বীকৃতি ব্যাপার যদি থাকে এরকম ভাবা হয়, তাহলে পুরস্কার হয়তো সাময়িকভাবে সেটা সেই জায়গাটা ছুঁয়ে দেয়। কিন্তু পুরস্কার লেখালেখিতেও কোনো সাহায্য করে না, আর ভালো লেখালেখি মন্দ লেখালেখির সঙ্গে পুরস্কারের অন্তত কোনো সম্পর্ক। পুরস্কার অনেকটা আত্মতৃপ্তি, এই তো। লোকে দিয়েছে ভালোবেসে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটু বলি, আত্মতৃপ্তি হলে তো কবিতা লেখা বন্ধ হয়ে যাবে, মানে আত্মতৃপ্তি বলুন। একজন ধীমান চক্রবর্তী কবি না একজন সাধারণ মানুষ? এই দুটোর মধ্যে কিছু শুনতে পাচ্ছি না আপনার কথা। ধীমানদা শুনতে পাচ্ছেন না? হ্যালো ধীমানদা, কথা কি এখন শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, মাঝে কোনো কথাই শুনতে পাইনি আপনার। আচ্ছা, নেটটা সমস্যা করছে হয়তো। হ্যাঁ, সেটাই। একজন ধীমান করছে না, না ঠিক আছে, এটা হয়। আর আজকে হয়তো একটু মানে আবহাওয়ার ব্যাপারটাও আছে। একজন ধীমান চক্রবর্তী কবি না একজন সাধারণ? একদম কেটে কেটে যাচ্ছে, মানে কি আমি কিছু বুঝতে পারছি। ছবি এখন দেখা যাচ্ছে কিন্তু কথাগুলো সব আটকে আটকে যাচ্ছে। নেটে সমস্যা হচ্ছে বোধহয় দাদা। নেটের দেখি আমি কাটিয়ে উঠতে পারি কিনা, এখান থেকে কোনোভাবে কাটিয়ে ওঠা যায় কিনা। শুনতে পেলাম না, কিছুই শুনতে পেলাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি দাদা, আপনি আমার কথা কোনো কারণে শুনতে পাচ্ছেন না। আপনার কথা শোনা যাচ্ছে না, বাকি আপনাকে। হ্যাঁ, বলুন বলুন বলুন, এখন বলুন। শুনতে পাচ্ছেন দাদা? আসলে আমাদের এখানে দুর্গাপুজো তো, সবাই বাড়িতে আছে, নেটই খুলে বসে আছে, সুতরাং এই নেটের একটু সমস্যা হচ্ছে। দাদা, নেটের সমস্যা হচ্ছে, নেট কানেকশনের সমস্যা হচ্ছে। দাদা কি শুনতে পাচ্ছেন আমাকে? বলুন বলুন বলুন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? খুবই সমস্যা হচ্ছে আমাদের এখানে। তো এখন বলুন বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো দাদা, একজন ধীমান চক্রবর্তী নামী একজন কবি। হ্যাঁ, আমি কি আপনাকে শুনতে পাচ্ছি দাদা? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার এখানেই প্রবলেমটা, আমার এখানে। আচ্ছা আচ্ছা দাদা। দর্শক, দুটো নেট চালু হয়ে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলুন বলুন। শুনতে পাচ্ছেন দাদা? শোনা যাচ্ছে আমার কথা? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না কোনো কারণে হয়তো।
আবার সংযোগটা কেটে গিয়েছে। স্বপনদা, আপনি তো আমাকে পড়ে দিতে বলছেন, এখন এই মুহূর্তে আমি আপনাকে লিংক দিয়ে দিতে পারি, আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন। তাহলে উনার যে সমস্যাটা হচ্ছে আমরা সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। স্বপনদা, আপনি নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্বপনদা, আপনি ইচ্ছা করলে স্টুডিওতে আসতে পারেন, আমাদের সাথে যোগ দিতে পারেন। সংযোগটা কেটে গেছে, আবার চেষ্টা করছেন ধীমানদা ঢুকতে, এই তো আবার চলে এসেছেন। হ্যাঁ ধীমানদা, আপনাকে দেখতে পাচ্ছি ধীমানদা, এবং শুনতেও পাচ্ছি। আজকে নেটে খুব সমস্যা হচ্ছে, তো বুঝতেই পারছেন যারা তো অনেকেই আছেন আমাদের সাথে এখন পর্যন্ত। তো ধীমানদা, কথা শুরু করি। একজন ধীমান চক্রবর্তী কবি না সাধারণ মানুষ, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? ধীমানদা কি শুনতে পাচ্ছেন? কবি এবং সাধারণ মানুষ দুটোই। দুটোই, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটাতে? কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না। এই এক স্বাচ্ছন্দ্য বোধ করি সাধারণ মানুষ হিসাবে। কবি হিসাবে নয় কেন? কবি হিসেবে তো মানে না, বলছি কবি হিসেবে যে স্বাচ্ছন্দ্য বোধ করি না তা নয়, খুব বেশি হইচই না করাই ভালো আর কি। মানে ঠিক আছে, কবিতা লিখি, লোকে জানে, বন্ধু বান্ধব বা স্পিয়ারে বন্ধু বান্ধবদের সবার সঙ্গে আড্ডা ফাড্ডায় তখন খারাপ লাগে না, যখন কফি হাউস আড্ডা মারি বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, এটা কিছু খারাপ লাগে না। তবে সাধারণ হিসাবে বেশ আমার সময় কাটাতে ভালোই লাগে। ধরুন না, কোথাও ঘুরতে গেলাম, বাইরে বেড়াতে গেলাম, এই সব অনুষ্ঠানে যদি সাধারণ থাকা যায় তাহলে মানে আমার বেশ আমি আনন্দেই থাকি আর কি। নিজের কোনো বিশেষ তকমা আমার না হলেও হয়। আর এই ভ্রমণ, যেটা ঘুরতে যাওয়ার কথা বললাম, সেটা আমার কবিতায় মানে প্রচুর আছে। মানে আমরা তো বন্ধু বান্ধবরা মানে নিয়মিতই ঘুরতে যাই, বছরে দুবার তিনবার, সেখানে গিয়ে কবিতা নিয়ে আড্ডা, হইচই, কথাবার্তা, এগুলো তো আমাদের হতেই থাকে, চলতে থাকে। সেই সময়টা তো ঠিক আছে, কবি হিসাবে ওখানে আমার পরিচিতি, আমার বন্ধু বান্ধবদেরও তাই। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশতে গেলে সাধারণভাবে মেশাটাই ভালো মনে হয়, আমার এরকম মনে হয়। তো ধীমানদা, কবিতার ক্ষেত্রে আরেকটা জায়গা আসি, কবিতার প্রশ্নে আরেকটা প্রশ্ন মাথায় এসেছে কবিতার কথায় আর কি। সেটা হলো এই যে দেখেন, সাহিত্যের সবচেয়ে কঠিন জায়গা হলো কবিতা। অনেকেই বলেন যে সাহিত্যের সবচেয়ে কঠিন জায়গাটা হলো কবিতা। তো দেখা যাচ্ছে যে আমাদের আপনাদের সেই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে সব জায়গাতেই কবিতার চর্চাটাই বেশি হচ্ছে, গদ্যের চর্চাটা কিন্তু সেইভাবে হয়ে উঠছে না। এটা কেন হচ্ছে যে সাহিত্যের একটা যদি কঠিন জায়গায় কবিতা হয়ে থাকে, এখানেই সবাই সহজে আসতে চাচ্ছে কেন? এর মজার ব্যাপার আছে। দেখুন, আমি এটা লক্ষ্য করে দেখেছি, যে সদ্য কবিতা লিখতে আসছে, যে একাধ বছর কবিতা লিখেছে, মানে সেখান থেকে আরম্ভ করে যারা দীর্ঘদিন কবিতা লিখছেন, সবাই মনে করেন যে শ্রেষ্ঠ কবিতাটা তিনিই লেখেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, মানে তিনি শ্রেষ্ঠ কবিতাটা লেখেন। এখন আমার বয়সে এসে আমার যে অনুভূতি, আমার যে অনুভব, সেটা হলো যে কিছু আদৌ লিখতে পেরেছে কিনা সে ব্যাপারেই আমি আজকাল সন্দেহ পোষণ করি। এখন কেউ যদি ভাবে যে তিনি শ্রেষ্ঠ কবি, তাহলে তো কোনো সমস্যা নেই কবিতা লিখতে। ওই যে আমি প্রথমেই আপনাকে বলেছি যে শ্রম দিতে হয় প্রচুর গদ্য লিখতে গেলে, কবিতা লিখতে গেলে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। একটা গদ্য লেখার জন্য যে শ্রম দিতে হয়, যে আমার বন্ধু বান্ধবরা পারে আর কি, অনেকে, এই চিত্তরঞ্জনীরা, তারপর উমাপদ কর, স্বপন রায়,
এই প্রধানত এই তিনজন তো মানে একদম হাত খুলে গদ্য লেখেন। তো এনারা পারেন, এনারা সেই শ্রমটা দিতে পারেন। কিন্তু কবিতা লিখতে গেলে তো এত শ্রম দেওয়ার দরকার হয় না। যে শ্রমে একটা গদ্য লেখা হচ্ছে তাতে অন্তত যদি কবিতার মানে ব্যাপারটা খানিকটা একজনের আয়ত্তে থাকে লেখার, তাহলে তিনি সেই সময় অন্তত 10টা কবিতা লিখে ফেলতেন। যদি তার অনুভূতি, যদি তার অনুভব তাকে সেই অনুমতি দেয়। এখন কবিতার কাছে পৌঁছানো খুবই কঠিন, এবং এটা দেখা গেছে যে বিভিন্ন কবি বলেছেন যে এতদিন লিখিনি, লিখতে পারছি না। এটাও হয় না তা না, কিন্তু আমার মনে হয় শ্রমের ব্যাপারটা আছে। আর আরো একটা ব্যাপার আছে, যা সত্যি কথা যে ফাঁকিবাজি করেও কিছু কবিতা লেখা যায়। মানে ব্যাপারটা কি হয় যে কবিতা লিখতে লিখতে বেশ কিছুদিন বাদে একটা মোটামুটি জায়গায় পৌঁছে লোকে বেশ খানিকটা প্রশংসা করছে, লোকে তার কবিতা করছে, এরকম জায়গা হলে না ওই জায়গাটা, ওটা কবির নিয়তি, আমরা বলি কবির নিয়তি। কবি ওই জায়গাটা ধরে রাখতে চান যে এইখানেই তার পরিচিতি হয়েছে, এই জায়গা থেকে আর খুব বেশি বেরোবো না। এই যে বেরোবো না আর ওই একই ধাঁচের একই ধরনের কবিতা তিনি অনেক লিখতে পারেন, ফলে কবিতা লেখাটা অনেক সহজ হয়ে যায়। এই যে আমার মতামত, এগুলো আমি খুব নিশ্চিত নই যে আমি যা বলছি তা আর 5 জন মেনে নেবেন কি নেবেন না, আমার মনে হয়। কিন্তু গদ্যের ক্ষেত্রে প্রচুর শ্রম, শ্রম মানে পড়াশুনো, সেটা দরকার হয়। আপনি ভুল তথ্য দিয়ে গেলেন একটা গদ্যে, তাহলে তো তার মুখোমুখি আপনাকেই হতে হবে। সেই জন্য গদ্য একটু কমই লেখে লোকে। তো ধীমানদা, আরেকটা কথায় আসি, যে কথায় কথায় যে কথাগুলো আসছে, যে আপনি তো কবিতার কাগজ মানে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন, কার্তুজ, কবিতা ক্যাম্পাসের মতো কাগজের সম্পাদনা আপনি করেছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো আপনার যাদের লেখা পেয়েছেন, নতুনদের বিশেষ করে, তাদের লেখার মান সম্পর্কে আপনার কি ধারণা হয়েছে, যে আসলে আমাদের সাহিত্য চর্চাটা কোন দিকে এগোচ্ছে, সেটা একটু জানতে চাচ্ছিলাম। তাদের লেখার মান বলতে, যে লেখা আমাদের কাছে, আমরা যখন কাগজ করি, আজও যে করি, আজও ভিন্নমুখ করি, ভিন্নমুখের সঙ্গে যুক্ত, তা আমাদের লেখা দুটো দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে পাকা, মানে যারা অনেকদিন লিখছেন এবং তাদের লেখা একটা মোটামুটি যেটা আমাদের পরিভাষায় বলে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এর মান মাপকাঠি নেই কিছু, মনে মনে হওয়াটা, সেই সেখানে সেই মানে পৌঁছলে তাদের কবিতা নিয়ে কোনো চিন্তা থাকে না। আর যারা অনেকদিন ধরে লিখছেন তাদের কবিতা বাছবিচার করার ধৃষ্টতা অন্তত আমার নেই। আর যারা একদম নতুন লিখছেন, কখনো কখনো মনে হয় যে একটু কাঁচা, আর একটু অনুশীলন হলে ভালো হতো। কিন্তু সেরকমও অনেক লেখা আমরা ছাপি, তার কারণ হচ্ছে যে আমরা ভবিষ্যতের কথা তো বলতে পারি না, আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নই, এই অবৈজ্ঞানিক কাজটা না করাটাই ভালো। তিনি যে খুব ভালো এককালে মানে অনেক ভালো কবিতা লিখবেন না, তিনি যে বড় কবি হয়ে উঠবেন না, এই কথা তো বলা যায় না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা একটু ছাড় দিই, যে একটু হয়তো মনে হচ্ছে যে তুলনামূলক ভাবে অতটা উন্নত নয়, কিন্তু অনেক রকম মেটেরিয়াল ভেতরে আছে, মাল মশলা, সেরকম কবিতা আমরা ছেপে দিই। কবিতা কাগজ করতে গিয়ে এটা আমাদের অভিজ্ঞতা হয়েছে। তো ধীমানদা, উমাপদ কর্দার খুব তাড়া লাগাচ্ছেন কবিতা পড়ার জন্য, তাড়া দিচ্ছেন আমাদের আর কি, আপনার কবিতা শোনার জন্য মানে আগ্রহী হয়ে বসে আছেন উমাপদ কর্দার। কবিতা পড়ে যা, একেবারে জোরের সাথে বলছেন। তো একটু শুনি কবিতা, তার কথাটা রাখি। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আমি তো মানে আমি হিসাব করে দেখছিলাম, আর গতকাল আর আজ যে 2,000-2,500 অন্তত কবিতা লিখে ফেলেছি। কবিতা বাছা খুব মুশকিল, যাই হোক পড়ছি। এক আধ টুকরো রশ্মি। প্রাতরাশ ঠান্ডা হয়ে এলো,
প্রাতরাশ ঠান্ডা হয়ে এলো, জলে চিকচিক করছে প্রতিবেশী চড়াই, জন্মতিল ওঠানো ভূমিকম্প। শয্যাবাতি নিভিয়ে একটু আগে নীল ব্লেডের ভোর হেঁটে গেছে কিছুটা ব্যাকরণ। ভবিষ্যৎ ও তার এক আধ টুকরো রশ্মি নিয়ে এই এতদূর হেঁটে আসা। মনোরোগী বিদকে কে যেন জানায় ছেলেবেলায় বলে ফেলা সব কথা সে আজকাল শুনতে পায়। ডাক্তার বিশ্বাস করেছিলেন বলে মনে হয়। চিবুক নামিয়ে অল্প ঘাম ও বিউটি পার্লার মুছে নিলে আমি তোমার দু আঙুলের ফাঁক দিয়ে গলে যাই, তুমি আমার দু চোখের গালিচা দিয়ে। আরো কবিতা পড়ছি। পছন্দ। কিছু স্বপ্নের সাথে আমরা স্বাদ নিই পৃথিবী। জানি না এরকম মানুষ আছে কিনা সারা জীবন যে একটিও কথা বলেন। এটা কিন্তু মঙ্গল সাজ বা স্পষ্ট রান্নাঘরে ওরা নাক ছাবির কথা নয়। মুজরো শেষ হলে তুমি কি ঢেউ লেখো, লেখো কয়েকটা রং চটা ধূপ ছাও। কে জানে দিক নির্ণয়ের জন্য হয়তো ছোট হয়ে আসা কিশোরীকে ডাকতে হবে, বা সিঁড়ি লক্ষ্য করে রওনা দেওয়া সূর্যমুখীর 10 দিক জানা হাসি। এই মহাকাশ ও মধুশালা দীর্ঘকাল ধরে পুড়ছে, আর একটু আধটু পুড়ছেও বইকি। ভেজা রবিবার তুমি আজকাল আর পছন্দ করো। আয়নার সামনে দাঁড়ালে ইদানিং আমি নিজের প্রতিবিম্ব ছাড়া অন্য সব কিছু দেখতে পাই। আমি কি আর কবিতা পড়বো? একটু কথা হবে, আপনি যেরকম বলবেন। একটু মানে যারা আছে তাদের নামগুলো একটু বলে যাচ্ছি যে আমাদের সাথে আছেন যারা। এখন আছেন, যোগ দিয়েছেন আশিস গোস্বামী আমাদের সাথে, অপ্রতিম ঘোষ আছেন, হলো জয়িতা ঘোষ আমাদের সাথে, আলিফ আশরাফ আছেন হলো সমনেন্দ্র বিশ্বাস আছেন আমাদের সাথে, সত্যরঞ্জন পাল আছেন, স্বপনদা তো আছেনই, যাদব দত্ত আছেন সাথে, যোগ দিয়েছেন আমাদের সাথে। আর আমরা পাচ্ছি উমাপদ দাদাকে তো পাচ্ছি, উনি আছেন শুনছেন। জয়ন্ত চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন সাথে, রোমান জাহান যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, মাহবুবুল আলম যোগ দিয়েছেন, মেহেদি হাসান সোহেল যোগ দিয়েছেন, রুনা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন, শর্মিষ্ঠা নাথ মন্ডল যোগ দিয়েছেন, রুনা বন্দ্যোপাধ্যায় বললাম ওনার কথা। আর আছেন হলো নিতা বিশ্বাস যোগ দিয়েছেন। এই তো আমাদের সাথে আছেন। এখন স্বপনদা যে কথাটা বলছিলেন, আপনার একটা কবিতা আমাকে পড়ে দিতে বলছিলেন স্বপনদা, সেই কবিতাটা আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি আমরা। স্বপনদা বলছিলেন কাকন তুমি ধীমানের এই কবিতা পড়ে দাও, শুরু সাপ ও সমুদ্র, সাপ আর সমুদ্র একই সাথে খোলস পাল্টায়, এই কবিতাটা শুনতে চাচ্ছিলেন স্বপনদা। হাতের কাছে কি আছে ধীমানদা, কি হাতের কাছে আছে কবিতাটা? চাচ্ছে, কিন্তু হ্যাঁ মুশকিল হয়েছে যে এই কবিতাটা আমি খুঁজে পাবো না। মানে আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কিছু শুনি। যদি স্বপন বলে তাহলে অন্য কিছু শুনি। ঠিক আছে, স্বপনের কাছে সে বইটা নিশ্চয়ই রয়েছে। অন্য কিছু শুনি ধীমানদা, ধীমানদা অন্য কিছু শুনি তাহলে। অন্য কবিতা? জি,
অন্য কবিতা যদি শোনেন তাহলে। হ্যাঁ, অন্য কবিতাই শুনি এখন। বলুন বলুন। অন্য কবিতা শুনি, নতুন কিছু শুনি। আমি কি কবিতা পড়বো? জি ধীমানদা। আচ্ছা, একদম নতুন লেখা? পড়ুন, শুনছি আমরা। না না, আপনি কি বলছেন একদম নতুন লেখা পড়তে? আমি এটাই যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। ধীমানদা আপনার পছন্দ অনুযায়ী পড়ুন আপনি, যেহেতু নেটে সমস্যা করছে আপনি তখন ভাই কবিতা বলুন, আপনার আরেকবার বল। আপনার পছন্দ অনুযায়ী পড়ুন ধীমানদা। হ্যাঁ হ্যাঁ, পড়ুন, আপনার যেটা ভালো লাগে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি। ঠিক আছে, আমার পছন্দ ঠিক আছে। অনুযায়ী পড়ছি। পর পর সাজিয়ে পড়ছি। জি ধীমান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পড়ি। পড়ি, কবিতা পড়ি। কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে চলন। একটি গোল্ডফিশ নিয়ে ট্রাম গুনগুন করতে করতে চলেছে উল্টো দিকে। ওই যে সূর্যাস্ত নগ্ন হেঁটে যাচ্ছে কলকাতায়। তোমরা না চিনলেও তাকে আমার মুখ চেনে, ভাষা চেনে। নীল আর হলুদ অনেক স্বপ্ন নিয়ে পৃথিবী সম্পর্কে উদাসীন দুজন গাছ দাঁড়িয়ে আছে জানলায়। সিঁড়ি দিয়ে উঠতে দেখো সুগন্ধ এবং কয়েকটি পালক। তুমি একটু ঘাড় নাড়লে কাকে দেখে? সেই নিয়ে ভাবতে ভাবতে এগিয়ে এলো জাহাজের ভোঁ। এই শহরের চাদরে আমি একটু সাদা লিখি, সাজিয়ে রাখি পানশালা ও বিসর্জন। আমার পরের কবিতা পৃথিবীর গান। তোমার ঠোঁট ও স্নান করতে যাওয়া নুপুর নিয়ে বসে আছি সারাদিন। জলাশয়ের পাশে বেঞ্চটি বসে এসব দেখছে, আর শক্ত করে ধরে আছে একজন কাচের গ্লাস। সে কিছু বলতে চায় না কোনোদিন। অল্প ব্যর্থতা কিংবা চিলেকোঠার চুরমার দশমী হয়তো জড়িয়ে আছে তার সাথে। ধ্বংস থেকে যারা গান বানাতে পারে, বারবার তারা মুখ বদল করে নেয় বৃষ্টিতে, আমি তাদের প্রণাম জানাই। জীবের ওপর রামধনু বানাতে বানাতে তুমি কাঁধ ঝাঁকিয়ে ঢুকে গেলে সোফায় বসে বিশ্রাম নেওয়া ঠাকুরমার ঝুলি। বুঝতে পারি না সেই একই দরজা দিয়ে বারংবার কেন ঢুকে আসি তোমার প্রতিচ্ছবিতে। ইদানিং যখনই নিজেকে মনে হয় একা, আমি ছেলের ড্রয়িং বোর্ডে আঁকতে চেষ্টা করি নিজের মুখ। বারবার চুমু খাই নিজেরই মুখে। 50 পেরোনো এই পৃথিবীর দ্বিতীয় পাখিটিকে। আমি আর একটা কবিতা পড়ি। আমার কবিতার নাম হচ্ছে লাবণ্য ও রিয়া। এ নিয়ে অনেক কথা বলার আছে, বলবো না এখন, অনেক সময় নষ্ট হবে। তার একটা কবিতা, একটা সিরিজ, তার একটা কবিতা পড়ছি। দিন আজকাল অল্প দেরি করে আসে। আসছে কি ঠিকঠাক লাবণ্যের চোখে? সামনের জল পিছিয়ে যেতে থাকলে অন্য জলেরা
হয়তো ব্যথা পায়। অচেনা আলোয় বেঁকে যাচ্ছে চামচের মাথা, সেই আলো দিয়ে দুধ নাড়ছে রিয়া, নাড়ছে দুপুর ওড়ানো খুলজা সিমসিম। হারানো আঙুলেরা ফিরে যায় টেবিলে, খাতার পাতায়। 200 মিলিলিটার 200 মিলিমিটার নির্জন, ওদের কাছে আসতে দাও প্লিজ। দূরকে রোদ রোদ শব্দে কে যেন ডাকছে। কমলার গায়ে শুয়ে আছে চুপচাপ বাঁশি। ওদের খুনসুটিতে খুব আনন্দে যায় ব্রেল অক্ষরের ঘুঙুর। আমার অর্ধেকে চড়ে বসে আলো আলো চশমা, আর গাছেরা হাঁটতে শুরু করে। অনেকগুলো পড়লাম, বলুন। হ্যাঁ, এখন একটু কথায় আসি, একটু কথা বলি, একটু আলোচনায় যাই। সেটা হলো এই যে যে আপনাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সাহিত্য চর্চা, তো সেই ক্ষেত্রে কোথাও যেন একটা দূরত্ব রয়ে গেছে, যে আমাদের এখানে যেভাবে চর্চা হয় সেই চর্চার কথাগুলো আপনাদের কাছে পৌঁছে না, বা আপনাদের ওখানে যেভাবে চর্চা হয় সেটা আমাদের এইখানে এসে পৌঁছে না সেইভাবে। তো সেই ক্ষেত্রে সাহিত্যের জায়গায় যেহেতু বাংলা ভাষার চর্চা হচ্ছে দুটো জায়গাতেই, তো এই যে প্রধান যে দুটো জায়গা সাহিত্য চর্চার, এই দুটো জায়গার মধ্যে যদি কোনো সংযোগ না থাকে, যোগাযোগের ক্ষেত্রে যদি ব্যাঘাত ঘটে, তাহলে চর্চার ক্ষেত্রেও কি ব্যাঘাত হয় না ধীমানদা? হ্যাঁ, নিশ্চয়ই হয়। যদি যোগাযোগের মাধ্যম অনেক সহজ হতো, তাহলে আমরা অনেক বেশি পরস্পরকে কাছে পেতাম। অন্তত লেখাগুলো কেমন হচ্ছে, আমাদের এখানকার লেখা বা উপাসের ওই বাংলার লেখা, দুটোর মধ্যে আমরা একটা সাযুজ্য বার করার চেষ্টা করতাম। হয়তো হয়তো আমরা দেখতাম কি কি পার্থক্য আছে। অন্তত পরস্পরকে আরো বেশি করে জানা যেত, কথা বলা যেত, এবং নিজেদের তো একটু ঠিকঠাক করে নেওয়ার যদি প্রশ্ন থাকে দুতরফেরই, সেটা হয়তো করে নেওয়া যেত। কিন্তু সেটা তো মানে সম্ভবই হচ্ছে না, অনেক দূরত্ব রয়েই গেল এখন। যদিও আমাদের মাতৃভাষা দুপক্ষরই, দুদিকেরই বাংলা ভাষা। সেক্ষেত্রেই বলছি ধীমানদা, যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে যেমন ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, সেখানে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে একটা মানে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এখানে মানুষও বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গের তুলনায় মানুষও বেশি, চর্চার জায়গাটাও বেশি হওয়ার কথা। তো এই ক্ষেত্রে যদি দূরত্ব থাকে, তাহলে তো সেই প্রভাবটা পশ্চিমবঙ্গেও পড়বে, পড়ার কথা ধীমানদা। হ্যাঁ, পড়বে। হ্যাঁ, পড়ার কথা অবশ্যই, অবশ্যই, কারণ ওখানে চর্চা অনেক বেশি হচ্ছে। তবুও একটা কথা বলি, ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি নয়। এরকম যারা ক্ষমতায় থাকে তারা প্রচার করার চেষ্টা করেন। প্র্যাকটিক্যালি ভারতের রাষ্ট্রীয় ভাষা কিছুই নয়, সবকটা ভাষারই স্বীকৃতি আছে। কিন্তু আমাদের এখানে বাংলার চর্চার চেয়ে বাংলাদেশে বাংলার চর্চা অনেক 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 এগিয়ে রয়েছে, এবং অনেক গুণ বেশি। এটা মেনে নেওয়া পক্ষে কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে ওখানে সবকিছুই বাংলা। আমি যখন বাংলাদেশে, আমি একবার গেছি বাংলাদেশে ওই জাতীয়তাবাদী কবিতা উৎসবে কবিতা পড়তে। সে সময় আমি গিয়ে দেখে এত ভালো লেগেছিল যে সবকিছুই বাংলায় লেখা। সব জায়গার দোকানের হোর্ডিং থেকে আরম্ভ করে সব কিছু বাংলাতে। এর চেয়ে ভালো কিছু তো হয় না। একটা নিজের মাতৃভূমিতে আসার মতোই মানে অনুভব সেখানে পাওয়া যায়। ফলে ওখানে বাংলার চর্চা অনেক বেশি, এবং আমাদের এখানে তো তুলনামূলকভাবে অনেকটাই কম। এটা তো ঘটনা। কিন্তু আমরা এই বাধাটা কি করে সরাবো, এটা তো সাধারণ মানুষের হাতে নেই। এই বাধা সরাতে একমাত্র রাজনীতিকরাই পারে, যারা ক্ষমতায় আসেন, থাকেন এবং চলে যান।
তারাই পারে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে বা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দুই বাংলার আদান প্রদানটা যেন বাড়ে, সেই মানে এই দাবিটাই আমরা করতে পারি উভয় দেশের সরকারের কাছে, তারা যেন সহায়তা করে। অবশ্যই তো এবং করা উচিত। ধীমানদা, আবার কবিতায় ফিরে যাই, আবার আপনার কবিতা শুনি। মানে আপনার কবিতা শুনতে সবাই চাচ্ছে। আজকে কিন্তু কথার থেকে কবিতা শোনার প্রতি আগ্রহ, মানে যারা দর্শক আছে তাদের কমেন্টসে বুঝতে পারছি যে আগ্রহটা তাদের বেশি, সেই জন্য কবিতায় ফিরে যাই আবার। ধীমানদার কবিতা শুনি। ধীমানদা। ঠিক আছে। পরের কবিতা সিদ্ধান্ত। আমি মানে চেষ্টা করছি যে আমার অধিকাংশ বই, আমার ধীমানের চরাচরের পরে যেগুলো বেরিয়েছে তার থেকে অন্তত একটা করে কবিতা পড়া হবে, না হয়তো সময় তা আমাদের অনুমতি দেবে না। চেষ্টা করি। সিদ্ধান্ত। দরজার ওপাশে যাবে কিনা তা তুমিই ঠিক করো। সকাল 6টায় ঘুম ভেঙে গেলে সেদিন আর ঘুমোতে পারি। সন্ধে হলে বারান্দায় বসে গাড়ির হেডলাইট গুনতে থাকে দোলনা। সন্ধে হলে বারান্দায় বসে গাড়ির হেডলাইট গুনতে থাকে দোলনা। মাঝে মাঝে গুনগুন করে রান্নাঘরও গায়, কখনো সখনো ফাল্গুন। চোখ বুঝতেই আয়না মেলে ধরে প্রজাপতি। ওই আয়নার রাত আছে, অল্প স্বল্প অভিশাপ। কিছু কিছু মানুষ পৃথিবী শেষ হয়ে আসছে ভেবে আতঙ্কে থাকে। এসব নিয়ে আমি মাথা ঘামাই না একদম। টেবিলে বসে আমি আর আমার ছায়া হাসতে হাসতে ধরিয়ে নি সিগারেট। পরের কবিতা গমন। অনেক সন্ধ্যা গাইতে গাইতে এখানে, সাদা ক্লাস ঘরে নিভু নিভু আলো। কাঁটাতার দিয়ে কে যেন এই শহরে আটকাতে চায় হলুদ আবহ সঙ্গীত। শুভরাত্রির ভেতর হাঁটা চলা এই দেশলাই বাক্স। 5 জন মুখোশের টুকরো হাসি শরৎকাল। রাস্তাবাতি মেয়েটির তিল ছুঁয়ে বসে আছে। মৃত্যু তাকে প্রতিবিম্বের আলো শোনায়। বহু মানুষ সারা জীবন ভুল ও ঠিকের মধ্যে পার্থক্য করে উঠতে পারেই না। সমস্ত আলো ও অন্ধকার জ্বলে ওঠার পিছনে কার যেন হাত খেলে বেড়ায়। আনমনে ঘুরে বেড়াই চিঠি এবং এলো চুলে। আনমনে ঘুরে বেড়াই চিঠি এবং এলো চুলে। হাত যেন কোনো বেয়াদপি না করে, এ কথা ভেবে আজ পকেটে নিজের হাত নিয়ে ঘুরে বেড়ায়। আর কি পড়বো? ধীমানদা, এখানে আপনার নতুন কবিতা নিয়ে অনেকের আগ্রহ আছে, তার বিশেষ করে স্বপনদা, উমাপদদা বলছেন। উমাপদদা একটা বিশেষ লেখার কথা বলছেন অভিযান নিয়ে, যে নতুন কবিতা অভিযান, এই সম্পর্কে বলতে বলছেন এবং এখান থেকে আমরা শুনতে চাচ্ছি। আমাদেরও আগ্রহ মানে গজাচ্ছে যেন এইটা কিছু একটা আছে, এবং তার বলার ভঙ্গি, উমাপদকর যেভাবে বলছেন যে আপনি অসম্পূর্ণ থেকে যাবেন, অর্থাৎ এটা বিশেষ কিছু, সেখান থেকেই শুনতে চাচ্ছি আমরা। ধীমানদা। আমি সব কথাটা আমি পরিষ্কার শুনতে পেলাম না, মানে ধীমানদা অভিযান থেকে হলো মাঝে মাঝে কেটে গিয়ে।
অভিযান থেকে শুনতে চাচ্ছি আমরা। এটা অভিযান মানে আমাদের ভ্রমণ। হ্যাঁ, যে কবিতা, নতুন কবিতা অভিযান নিয়ে কিছু বলুন, মানে নতুন কবিতা সম্পর্কে, কবিতার অভিযান সম্পর্কে জানতে চাচ্ছেন। হ্যাঁ, উমাপদ কর্দা, যে নতুন কিছু। কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আমি আমার কাছে নতুন নতুন কবিতা নিয়ে অভিযান, এইটাই কি বলতে চাইছে উমাপদ? হ্যাঁ, খুব সম্ভবত ধীমানদা, হ্যাঁ সেটাই বলতে চাচ্ছে, যে নতুন কবিতার অভিযান, যে নতুন কবিতা শুরু করেছেন, যে নতুন ধারা শুরু করেছেন, হয়তো এরকম একটা কিছু আছে। এরকম লেখাটা আমি পড়তে পারলাম। মানে হ্যাঁ, উমাপদ মানে কিছুদিন ধরে, বেশ কিছুদিন নয়, মানে বেশ কিছুদিন ধরে আমি আমার কবিতায় কতগুলো খেলার চেষ্টা করছি। কবিতায় আমার যেসব অনুভূতি, সেইগুলো কবিতায় আনার চেষ্টা করছি। কদ্দূর কি হচ্ছে, এই নতুন কবিতা বলতে, এই যে উমাপদ লিখছে, নতুন কবিতা একটা টার্ম, নতুন কবিতা নিয়ে বলবো না আমার নতুন লেখা কবিতা, এইটা একটু পরিষ্কার হওয়া দরকার। যদি সম্ভবত আপনার নতুন কবিতা হয় তাহলে অনেক পিছিয়ে গিয়ে বলা শুরু করতে। না, আপনার নতুন কবিতা সম্পর্কেই জানতে চাচ্ছেন সম্ভবত। আমার নতুন কবিতা? জি ধীমানদা, খুব সম্ভবত তাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বলি আমার, হ্যাঁ ঠিক আছে, আমার নতুন কবিতা সম্পর্কে জানতে চাইছেন মানুষজন, মানে তাদের হয়তো কোথাও একটু আগ্রহ জন্মেছে। আমি বেশ কিছুদিন যাবৎ মানে লিখতে, যা একটা কথা তার আগে একটু বলে নেওয়া দরকার, যে এই কবিতা লেখার দীর্ঘ জীবনে যে দুজন মানুষ, অনেককে ভুলতে পারবো না, কিন্তু যে দুজন মানুষের বিশাল মন আমাকে কবিতা লিখতে সাহায্য করেছে, তার একজন হলেন মঞ্জুষ দাশগুপ্ত, আর একজন হলেন বারিন ঘোষাল। এছাড়াও আরো অনেকের নাম বলতে পারি, আমি সে কথা বলছি না। আমি আমার লেখা নতুন কবিতায় যাচ্ছি। এদের সঙ্গে মিলামিশা করে অনেক অনেক কিছু আমি আমার অনুভূতিতে গ্রহণ করতে পেরেছি। আমার নতুন কবিতা বলতে আমি এখন যে সমস্ত যেভাবে চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি আমার একটা দ্বিতীয় পৃথিবীর খোঁজে থাকি। সে দ্বিতীয় পৃথিবীর খোঁজে পৌঁছতে গিয়ে আমি আমার কবিতা লেখার সময় বহু ক্ষেত্রে আমি চেষ্টা করি নিজের ভেতর থেকে বেরিয়ে এসে এই পৃথিবীর চারপাশটা দেখার। সেই দেখতে গিয়ে আমি দেখতে পাই আমার ছায়া আমার সাথে সাথে হেঁটে চলেছে। কখনো সে আমার আঙুল ধরে হেঁটে চলে, কখনো সে বিচ্ছিন্ন হয়ে একটু সামনে বা পিছনে হেঁটে চলে। আমি দেখতে পাই সামনের বাড়ির বারান্দায় আমার ছায়া গিয়ে বহু সময় দাঁড়িয়ে থাকে। এই নিজের ভেতর থেকে বেরিয়ে আসা, এবং এই বেরিয়ে আসতে আসতে আজ আমি একটা চেষ্টা করি, বেরিয়ে আসার পথে যে জার্নি, যে ভ্রমণ, আমার ভ্রমণ, ব্যক্তিগত ভ্রমণ, সেই ভ্রমণে যেন আমি আমার যা দেখি, আমি পৃথিবীতে সবকিছুই অসম্পূর্ণ দেখতে পাই, কোনো কিছুই সম্পূর্ণ নয়। আমার কবিতা তো সম্পূর্ণ নয়। যেদিন কবিতা সম্পূর্ণ মনে হবে সেদিন কবিতা লেখা ছেড়ে দিতে হবে। আরো কিছু অসম্পূর্ণকে উপস্থাপনা করার জন্যই এই আমার কবিতা লেখা। সেই লিখতে লিখতে আমি আমার ভেতর থেকে বেরিয়ে এসে চেষ্টা করি কবিতা লেখা। এবং আজকাল ইদানিং বেশ কিছু বছর
আমরা আমরা আমি মানে বলতে হয় একটু আবার অন্য কথা, সেটা যে আমি বারিন্দা এবং প্রণবদা প্রধানত আমাদের একটা আহ, বারিন্দা নেই বলে ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। সেই ঘোরাঘুরি গুলো আমাদের একটা ইচ্ছা ছিল মনে মনে তিনজনেরই, এই ভারতবর্ষে যত বুদ্ধ বুদ্ধদেবের যতগুলো সার্কিট আছে আমরা ঘুরে দেখবো। হয়নি, কিছু হয়েছে কিছু হয়নি। এই ঘুরতে 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 দেখতে দেখতে আমার কবিতা ইদানিং শূন্যে পৌঁছতে চাই। আমার মনে হয় আমরা সবকিছুই একটা শূন্যের সমাহার, আমরা যেন শূন্য দিয়েই তৈরি। সেই শূন্যে পৌঁছানোর জন্য ওই ভ্রমণ, ওই ঘুরে বেড়ানো হয়তো খানিকটা মানে দায়ী, দায়ী বলবো না, খানিকটা তার দায়িত্ব আছে যে সে আমাকে এভাবে হয়তো ভাবতে সাহায্য করেছে। সেইগুলো সমস্ত আমার আজকালকার নতুন কবিতায় উঠে আসছে, এবং আমার সাময়িক সমসাময়িক ঘটনা আমার কবিতায় খুব কম, কথা আমি বলতে বাধ্য, খুব কম উঠে আসতো। কিন্তু ইদানিং আমি যখন বেরিয়ে আসি নিজের থেকে, তখন আমি পৃথিবীর চারপাশে যে কান্না, যে মানুষের ব্যথা, মানুষের হাহাকার, এইসবগুলোকে সবসময় আজকাল ধরার চেষ্টা করি অন্তত কিছু ভাবে। সেটা হয়তো এই করোনাই আমাকে শিখিয়েছে। তার আগে পর্যন্ত আমি ওই নিজের ভেতর থেকে বেরিয়ে সেই জগৎ, এই আলো, এই জগতের অন্ধকার, অন্ধকারের ভেতর তো আমি সবসময় আলো দেখতে পাই। অন্ধকারেরও নিজস্ব আলো আছে। অন্ধকার যে আলোয় আয়নায় গিয়ে নিজের মুখ দেয়, সেই অন্ধকারের আলো আমি দেখতে পাই, তা আমার কবিতায় আসে। তা না, অন্ধকার বলতে আমরা যা বুঝি আমার কাছে সেটা সেরকম ভাবে প্রতিভাত হয় না। অন্ধকারেরও সব আর পাঁচটা বস্তুর, আর পাঁচটা অনুভবের, পৃথিবীর আর পাঁচটা জিনিসের যা যা আছে অন্ধকারেরও তা আছে। সুতরাং তার আলো আছে, আবার আলোরও একইভাবে অন্ধকারও। আলোরও ভেতর অন্ধকার লুকিয়ে থাকে, অন্ধকারের ভেতর আলো থাকে, এবং আমি অন্ধকারের সেই আলোগুলোকে আজকাল খোঁজার চেষ্টা করি। আর খুঁজতে খুঁজতে আমি দেখেছি যে আমি শেষ পর্যন্ত শূন্যে গিয়ে উপনীত হই। সেই শূন্য আমাকে সাহায্য করে কবিতা লিখতে। আমার নতুন কবিতায় ইদানিং সাময়িক সমসাময়িক ঘটনাও আসছে। আপনারা বললে আমি সেরকম একটা আধটা কবিতা পড়তেও পারি যদি চান। কারণ আমার নতুন কবিতা নিয়ে, ইদানিংকার কবিতা নিয়ে বলতে গেলে অনেক লম্বা বলতে হবে, আমি সময়ও ক্রমশ এগোচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে আমরা সমসাময়িক দু চারটে ইতিমধ্যে কবিতা। সময় পেরিয়ে এসেছি দাদা, তবুও আমরা শুনতে চাচ্ছি আপনার সমসাময়িক কবিতাগুলো, অন্তত দুটো। ওই দুটোই দুটোই ওটাই শেষ করতে হবে, ওই দুটোই। ঠিক আছে, আমি দুটো পড়ে দিচ্ছি, একদম সমসাময়িক কবিতা। ব্যক্তিগত বলে একটা সিরিজ লিখছি আমি, সে ব্যক্তিগত সিরিজের দুটো কবিতা পড়ব। সে অত বলার তো সময় নেই, অলরেডি সময় পেরিয়ে এসেছি আমরা। আচ্ছা, ব্যক্তিগত 132, এর 132টা 137টা কবিতা এখন পর্যন্ত লেখা আছে, তার 132 নম্বর কবিতাটা আমি পড়ছি। ভাঙা আরশিতে
শুয়ে আছি আমরা দুজন, গড়িয়ে বাইরে এলে অতীত বলে আর কিছু থাকবে না। তোমার দুই স্তনের মাঝখানে যে পাখিটি, যে অন্ধকার, তা জামায় আকার সাথে সাথেই মারা গেছে। টেক্কা ছুটতে ছুটতে নামলো ওই পাখি, যে জীবনের গল্প বলতে চায়। কয়েকজন পুতুল ঠোঁট রঞ্জনী এবং ক্যাম্প ফায়ার থেকে অনেক দূরে। ফিসফিস গান গাওয়া হাসপাতাল, সুর করে মানুষ ডাকছে। বর্ষাতি মুড়ে তোমার ছায়া অর্ধেক আলোর দিকে ক্রমশ এগিয়ে যেতে চায়। আর আমি আমার শেষ কবিতা, যেটা শেষ লিখেছি, সেই কবিতাটা একটু পড়ে দিচ্ছি, কারণ কাকন ভাই বলছেন সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে। ব্যক্তিগত 137। প্রতিদিন রাতে বইয়ের 20-30 পাতা পড়ার পরও একজন মানুষ সারা বছর একই রকম থাকে। কোনো কোনো দিন সকালবেলা দেখি স্বপন, আমাদের স্বপন রাক্ষসের দাঁত মেজে দিচ্ছে। এই করোনার দিনে আমি নিজের সঙ্গে নিজে বেশি কথা বলি না। অনন্ত সজ্জার একটু পরে থেমে আছে আলোর গুণ, অন্ধকারেরও গুণ। গড়িয়ে আসা রক্ত হাওয়াই চপ্পল পরে পূব দিক হলো। সাদা বালি, সেলাই কলের অনুবাদ এবং লিপস্টিক, মুখে মাস্ক পরে রাস্তায় হেঁটে যায়। শাখা পড়া একজন সানাই হেঁটে যায়। এই পৃথিবীতে মৃত্যুর আগে যে আলো ছিল, মনে হয় আজ তার সাথে আমার বিবাহ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ধীমানদা। পরস্পরের যোগাযোগ বিঘ্নিত হলে আলাপচারিতাও বিঘ্নিত হয়। এটা যেমন আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যোগাযোগটা বিঘ্নিত বলে আমাদের পরস্পরের আদান প্রদানটা ওইভাবে হয়ে ওঠে না। আজকে যেমন আমাদের নেট সমস্যার কারণে ধীমানদার অনেক কথাই আমরা শুনতে পারিনি, আমার অনেক কথা ধীমানদার শুনতে পারিনি। এরকম যোগাযোগ বিঘ্নিত থাকলে আসলে আলাপচারিতা জমে ওঠে না। একই অবস্থা আমাদের দুই দেশের মধ্যেও। তো আমরা চাইবো যেন আমাদের দুই দেশের এই যোগাযোগের জায়গাটা আরো মসৃণ হয়, যেন আমরা পরস্পরের সাথে আরো যুক্ত হতে পারি, সমৃদ্ধ হতে পারি। আজকে ধীমানদার কথা শুনলেন দর্শক। আত্মিক যোগাযোগটা, হ্যাঁ, সব যোগাযোগই চাই আমরা, সব যোগাযোগই যেন বেড়ে উঠুক। আজকে আপনারা দর্শকরা ধীমানদার কথা শুনলেন, ধীমানদার কবিতা শুনলেন। আমরা মানে এই আলাপচারিতা আমাদের মন ভরে ওঠেনি। আমরা চাইবো যে ক্ষণকালে ধীমানদা আরেকদিন আসবেন এবং আমরা আরো অনেক কথা বলবো। আরেকটা সময় আরেকটা যোগাযোগ করে আরেকটা এপিসোড হবে ক্ষণকালে ধীমানদাকে নিয়ে। সে পর্যন্ত ধীমানদার কাছ থেকে শেষ কথা শুনে নেব এখন আমরা। ধীমানদা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, অংশ মালিক যারা আছেন দেখছেন এই অনুষ্ঠান। ধীমানদা। যারা আছেন দেখলেন, তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, আমার অন্তরের কৃতজ্ঞতা। এবং তারা যে ধৈর্য ধরে শুনলেন সেটা যথেষ্ট। কবিতার জন্য এত সময় ব্যয় করা একদম কবিতা প্রেমী মানুষ হলেই হওয়া সম্ভব। আপনাদের প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানাই, আমার প্রণাম জানাই, আমার নমস্কার জানাই। এবং অংশুমালীকে আমার অজস্র অজস্র লাখো ধন্যবাদ। কাকন ভাইয়ের এই চমৎকার পরিচালনা ক্ষণকালকে যে উচ্চতায় নিয়ে গেছে, আশা করব সেই উচ্চতা কাকন ভাই আরো উন্নত করবেন, আরো ভালো হয়ে উঠবে, আরো জনপ্রিয় হবে এই অনুষ্ঠানটি। কাকন ভাইকে এবং যোবেন সন্ধি দুজনকেই ধন্যবাদ। এবং আরো ধন্যবাদ আমার বন্ধু, যিনি এই
যোগাযোগ যার খেলায় পড়ে এই অনুষ্ঠানে আমার আশা, স্বপন রায়, তাকে ধন্যবাদ। আমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ। সবার নাম এখানে করা গেল না, সবার নাম করা সম্ভব হলো না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বরঞ্চ এরপরের দিন যখন অনুষ্ঠান হবে আমি প্রথমেই আমার বন্ধু বান্ধবদের নাম নাম বলে দেবো। কেউ রাগ করবেন না, কেউ বাদ যাননি, সবাই আছেন, সবাই আমার মনে আছেন। আপনাদের সবাইকে আমি আবার প্রণাম জানাচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ধীমান দা, ধীমান চক্রবর্তী, খ্যাত কবি। আর এখন পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে সাহিত্য চর্চা করছেন, কবিতা চর্চা করছেন, তাদের মধ্যে ধীমান দাকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। অন্যতম একজন মানুষ। ধন্যবাদ আমাদের ক্ষণকালে এতটুকু সময় দেওয়ার জন্য। আর সবারই চাহিদা আছে, সবারই চাওয়া আছে যে ধীমান দাকে আবার চাই। হ্যাঁ, আমরা বলছি যে ক্ষণকালে ধীমান দা আবার আসবে, আমরা এই নিশ্চয়তাটা দিচ্ছি যে আমরা আবার ধীমান দার সাথে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এই করোনা কালে, এই মহামারীর কালে আপনারা নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবেন। পুজো চলছে, সামাজিক দূরত্বটা বজায় রাখার চেষ্টা করবেন, মাস্কটা পরবেন পুজোতে। হ্যাঁ, সেটা আমাদের দেশেও হোক আর আপনাদের দেশেই হোক, এইটা এখন আমাদের এই মহামারী কালে যেটা খুবই জরুরি। তো আপনারা ভালো থাকবেন। আমরা শেষ করছি। আবারও ধন্যবাদ ধীমান দা, শুভেচ্ছা আমাদের দর্শকদের। ধন্যবাদ।